সালাম আলাইকুম। ক্লাস এইট এর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি ডিসকাস করব হলো তোমাদের বিজ্ঞান বইয়ের চ্যাপ্টার 7, সপ্তম অধ্যায়ের পৃথিবী এবং মহাকর্ষ, এই চ্যাপ্টারটা নিয়ে। ঠিক আছে? তো আমরা তোমাদের বইতে যাই, বইতে দেখি আমরা চ্যাপ্টারটা কিভাবে শুরু হয়েছে সেটা আগে একটু দেখি আমরা। সো এই হচ্ছে তোমাদের চ্যাপ্টার 7, পৃথিবী এবং মহাকর্ষ। তো এবং এই চ্যাপ্টারে মূলত এই যে মহাকর্ষ নিয়েই আলাপ করা হয়েছে। ওকে, মহাকর্ষ। এই পৃথিবী তো আমরা চিনি, আমরা তো পৃথিবীতেই বসবাস করি সবাই। সো এটা পৃথিবী নিয়ে বলার কিছু নাই। তো মহাকর্ষ এই শব্দটা হয়তো আমাদের কাছে নতুন। ঠিক আছে? So, মহাকর্ষ কি সেটা নিয়ে আমরা আলোচনা করব এই চ্যাপ্টারে। তো দেখি বইতে কিভাবে স্টার্ট করেছে মহাকর্ষ নিয়ে আলোচনাটা। তোমরা যদি শুরুতে দেখো, খেয়াল করবে যে এখানে মহাকর্ষ বোঝানোর জন্য বলা হয়েছে যে কোনো কিছু উপরের দিকে যদি ছুঁড়ে মারি আমরা, সেটা আবার কি ফিরে আসে, পৃথিবীতে ফিরে আসে। মানে পৃথিবীর উপরের দিকে কোনো কিছু পৃথিবীর দিকে ফিরে আসে, মানে পৃথিবী যে কোনো কিছুকে নিজের দিকে টেনে নিয়ে আসে, আকর্ষণ করে, রাইট? আমরাও যে পৃথিবীর উপর দাঁড়িয়ে থাকি, কারণ হচ্ছে পৃথিবী আমাদেরকে আকর্ষণ করে বলে। তো এই যে আকর্ষণটা পৃথিবী এবং কোনো বস্তু বা পৃথিবী এবং আমাদের মধ্যে, এই যে আকর্ষণ, এটাকেই মহাকর্ষ বলা হচ্ছে। ঠিক আছে? তো এনিওয়ে, এই মহাকর্ষ নিয়ে বিস্তারিত বইতে আলাপ করেছে এইভাবে যে আমরা একটা মহাকর্ষ সূত্র দেওয়া আছে বইতে, এইটাতে চলে যায় সরাসরি। এইখানে মাঝখানে যে কথাগুলো আছে এগুলো তোমরা নিজেরা পড়লে বুঝবে একটু পরে, বা আমরা না হয় এটা আলাপ করবো পরে। তো আগে দেখি এই মহাকর্ষ সূত্রটা কিভাবে আছে বইতে। দেখো বইতে কি বলা হচ্ছে, মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা, ওকে, প্রতিটি বস্তু কণা এই মহাবিশ্বে, মানে এই ইউনিভার্সের মধ্যে, আমাদের চারপাশে আমরা যতটুকু দেখি, তাই না, তার মধ্যে যত বস্তু কণা আছে, বস্তু কণা, ওকে, এই সকল বস্তু কণা একে অপরের দিকে নিজের দিকে আকর্ষণ করে। মানে প্রত্যেকটা বস্তু কণা একজন আরেকজনকে আকর্ষণ করে। ঠিক আছে? তাহলে এইখানে প্রথমে আমাদের বুঝতে হবে বস্তু কণা বলতে কি বোঝায়, তাই না? বিজ্ঞানে বা ফিজিক্সে আমরা যখন বলি বস্তু কণা, তাহলে কি সেটা একটু বুঝতে হবে আমাদেরকে। বস্তু কণা কাকে বলে, উদাহরণ সহ আমাদেরকে বোঝা দরকার। আবার এই যে আকর্ষণ করে একটা আর একটা, ওকে, এটা একটা আকর্ষণ বল না? তাহলে বল কি সেটা একটু আমাদের বোঝা দরকার। ঠিক আছে? বল সম্পর্কে আমাদের একটু ধারণা দরকার। বল মানে ফোর্স। ঠিক আছে? বল মানে ফোর্স। আচ্ছা, তারপরে বলা হচ্ছে যে এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে ভর কি? ভর, না, ইংলিশে যাকে বলে ম্যাস। ঠিক আছে? তাহলে ম্যাস বা ভর, ভর সম্পর্কে আমাদের একটু ধারণা দরকার। তারপরে আমরা এই মহাকর্ষের সূত্রটা নিয়ে বিস্তারিত আলাপ করবো। বইতে যেভাবে আছে সেভাবে। এই সূত্রটা দেওয়া আছে এরকম যে মহাকর্ষ বল F ইকুয়াল টু জি ইন্টু M1, মানে একটা বস্তুর ম্যাস, এটা আরেকটা বস্তুর ম্যাস M2, ম্যাসের প্রথম অক্ষরে M দিয়ে। ঠিক আছে? মানে প্রথম বস্তুর ভর দ্বিতীয় বস্তুর ভর গুণ করবো আমরা, okay, করে দুইটা বস্তুর মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের স্কোয়ার। এই যেমন এখানে দুইটা বস্তু কণা ড্র করছে, এটা একটা বস্তু কণা, এটা আর একটা বস্তু কণা। ঠিক আছে? দুইটা বস্তু কণার মধ্যে আকর্ষণ বল যেটা, সেইটা, তাদের মধ্যে যে ডিস্টেন্স, হ্যাঁ, তাদের মধ্যে যে ডিস্টেন্স এখানে আছে, ওকে, সেই ডিস্টেন্স ডি স্কোয়ার। এনিওয়ে, আমরা এই পুরো সূত্রটা ডিটেল ভালো করে পড়বো। হুম, তো তার আগে আমরা ওই যে বললাম, বুঝে নি আগে যে বস্তু কণা বলতে কি বোঝায় ফিজিক্সে, তারপর ফোর্স বা বল বলতে কি বোঝায়, এবং বলের আহ, পরিমাপ কিভাবে করবো, মেজারমেন্ট কিভাবে করবো, এবং ভর বলতে কি বোঝায়, ভর বা ম্যাস, এবং ভরের ইউনিট বা একক, ওই যে আমরা বলি না 1 কেজি ভর,
তো সেইটা সম্পর্কে আগে একটু ধারণা নেই, তারপর আমরা মহাকর্ষণ সূত্রটা ডিটেল আলোচনা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? তো ওকে, আমরা চলে যাই আমাদের প্রাথমিক আলোচনায়। প্রথমে যে শব্দটা আমরা পেয়েছি সেটা হলো বস্তু কণা। ওকে, বস্তু কণা। বস্তু কণা বলতে কি বুঝবো আমরা? মানে কোনো একটা বস্তুর কণা, তাই না? একটা বস্তুর কণা সমান বস্তুর কণা। তাহলে প্রশ্ন হলো বস্তু কি? একটা বস্তু। তো বস্তু বা ইংলিশে যাকে আমরা বলি অবজেক্ট, ঠিক আছে? তো বস্তু বা অবজেক্ট হচ্ছে এমন কিছু যার মধ্যে কি থাকবে? পদার্থ থাকবে। কি থাকবে? বস্তু হচ্ছে যার মধ্যে পদার্থ থাকবে। পদার্থ ইংলিশে যাকে বলে ম্যাটার। ওকে, পদার্থ থাকতে হবে, যার মধ্যে যে পদার্থ থাকবে কোন একটা কিছুর মধ্যে, তাকে আমরা বস্তু বলবো। যেমন ধরো চেয়ার একটা বস্তু, টেবিল একটা বস্তু, কলম একটা বস্তু। ওকে, তো এই বস্তুগুলোর মধ্যে কি আছে? পদার্থ থাকতে হবে বা ম্যাটার। তাহলে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পদার্থ কি? যেমন আমি যদি বলি এটা একটা আহ চেয়ার, তাহলে এই চেয়ারের ভিতরে পদার্থ কি আছে? কাঠ। বা আমি যদি বলি একটা লোহার টুকরা, মনে করো, হ্যাঁ, লোহার টুকরাটা হচ্ছে একটা বস্তু। লোহার টুকরাটা হচ্ছে একটা বস্তু। হুম, ইংলিশে যাকে আমরা বলি অবজেক্ট। ঠিক আছে? অবজেক্ট। তো ধরে নিলাম যে এটা একটা লোহার বল। ওকে, একটা লোহার বল। একটা লোহার বল এটা। তাহলে এটা একটা অবজেক্ট যদি বলি বা বস্তু যদি বলি আমি, ঠিক আছে, তাহলে এর মধ্যে কি থাকতে হবে? পদার্থ থাকতে হবে, ম্যাটার থাকতে হবে। কি পদার্থ আছে? লোহা নামে একটা পদার্থ আছে এর ভিতরে। লোহা, লোহা বা ইংলিশে আমি কি বলি? আয়রন, না? তো এর ভিতরে লোহা বা আয়রন নামের পদার্থ আছে। ঠিক আছে? লোহা বা আয়রন নামের পদার্থ আছে। তো লোহা পদার্থটা কিরকম? আচ্ছা, কিরকম বললে আমরা এই প্রশ্ন যদি করে কেউ লোহাটা কিরকম, তাহলে বলতে হবে যে লোহা পদার্থের মধ্যে কি থাকে? লোহার অ্যাটম থাকে বা আয়রনের অ্যাটম থাকে। ঠিক আছে? আয়রনের অ্যাটমস। এর ভিতরে কি আছে? অ্যাটমস বা পরমাণু, তাই না? অসংখ্য পরমাণু আছে এর ভিতরে, রাইট? এবারে যদি আমরা মাইক্রোস্কোপ দিয়ে তো দেখা যাবে না ওইভাবে খালি চোখে কিছু পরমাণুকে, তো ওইভাবে আর খালি চোখে দেখা যায় না। এনিওয়ে, আমরা একটা আহ, ধারণা করি আর কি, পরমাণুগুলা মানে এরকম ছোট ছোট করে দেখাচ্ছি একটা আইডিয়া পাওয়ার জন্য। তাহলে লোহার বলের ভিতরে আছে লোহা নামে পদার্থ। ওকে, সো লোহা পদার্থটা কি? অসংখ্য লোহার পরমাণু দিয়ে লোহা নামক পদার্থ গঠিত। ঠিক আছে? পরমাণু বা অ্যাটম। তো এইভাবে আহ, আমরা বলতে পারি যে অনেক পরমাণু মিলে কি হয়? পদার্থ হয়। পরমাণু বা অ্যাটম মিলে পদার্থ হয়। আর পদার্থ যখন একটা শেপের মধ্যে থাকে, যেমন এটা ধরো একটা গোলাকার শেপ, না? গোলক। ওকে, স্ফেয়ার। স্ফেয়ারের মধ্যে আছে এই লোহা নামক পদার্থ। তাহলে এটা একটা অবজেক্ট। এটা একটা অবজেক্ট। ওকে, বস্তু। বাংলায় বস্তু, ইংলিশে অবজেক্ট। ক্লিয়ার? তাহলে আমরা কি বলছি? এই লোহার বলটা, ওকে, যে গোলাকার বলটা হচ্ছে একটা অবজেক্ট বা বস্তু। ওকে, বস্তুর ভিতরে কি থাকবে? বস্তুর ভিতরে পদার্থ থাকবে, যেমন লোহার বল এর ভিতরে লোহা নামে পদার্থ থাকবে। ওকে, আর পদার্থ কি দিয়ে হচ্ছে? পদার্থ বা ম্যাটার। ম্যাটার হচ্ছে অসংখ্য লোহার পরমাণু, রাইট? অসংখ্য লোহার পরমাণু মিলে এই লোহা নামক পদার্থটা হয়। তাহলে আমরা একটা ধারণা পেলাম যে বস্তু কি আর পদার্থ কি, রাইট? মানে বস্তুর ভিতরে পদার্থ থাকবে, আর পদার্থ হচ্ছে অসংখ্য অ্যাটম মিলে। তো একইভাবে যেমন ধরো তোমাকে যদি আমি একটা
কি দেই? সাপোজ তোমার একটা চেয়ার, তাই না? তুমি যে চেয়ারে বসে আছো, ওকে, ধরো এটা একটা চেয়ার। তো এই চেয়ারে মনে করো এই এটা একটা অবজেক্ট, এই পুরো চেয়ারটা একটা অবজেক্ট, ঠিক আছে? অবজেক্ট বা বস্তু, অবজেক্ট বস্তু। আচ্ছা, তো এই বস্তুটা মানে এই চেয়ারটা, এই চেয়ার নামের যে বস্তুটা, সেটা প- একটা পদার্থ দিয়ে তৈরি হতে হবে, তাই না? এই যে ভিতরে পদার্থ আছে, okay? পদার্থটা কি? কাঠ। মানে চেয়ার নামক বস্তুর ভিতরে যে পদার্থ আছে সেটার নাম কাঠ বা উড, ওকে? আচ্ছা, আর এই পদার্থ কাঠ বা উড কি দিয়ে তৈরি? এর ভিতরে অসংখ্য কি থাকবে? অসংখ্য পরমাণু থাকবে। মানে কাঠ যে পরমাণুগুলি দিয়ে গঠিত হয়, অসংখ্য পরমাণু থাকবে, ঠিক আছে? অসংখ্য পরমাণু থাকবে, অ্যাটমস, ওকে? তো পরমাণু সম্পর্কে তোমরা এই যে চ্যাপ্টার 6 তোমাদের বইতে, এইখানে পরমাণু সম্পর্কে তোমরা আহ, ধারণা পাবে। যদি অলরেডি পড়ে ফেলো তাহলে তো তোমরা জানোই, আর যখন পড়বে তখন জানবে। যেমন এই যে পরমাণু বা অ্যাটম, ওকে, অ্যাটম কিরকম হয়, তার মডেল। নিউক্লিয়াস থাকে, ভিতরে প্রোটন নিউট্রন থাকে, বাইরে এই যে ইলেকট্রন থাকে, তাই না? তো এই চ্যাপ্টারে তোমরা পরমাণু সম্পর্কে ডিটেল যাবে। যেমন ধরো লিথিয়াম নামে একটা পরমাণু আছে, সেই লিথিয়ামের পরমাণুর ভিতরে এখানে থাকে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন নিউট্রন, এই যে বাইরে ইলেকট্রনস, ওকে? এই যে কার্বন নামের পরমাণু, কার্বন, তাই না? কার্বন, ভিতরে প্রোটন নিউট্রন আছে, আর বাহিরে ইলেকট্রন। এখানে প্রোটন নিউট্রন দেখায় নাই। হুম। তারপর যেমন সোডিয়াম, সোডিয়াম নামের একটা পরমাণু, সোডিয়াম পরমাণু, সেটার এই যে এখানে নিউক্লিয়াস, ভিতরে প্রোটন নিউট্রন, বাহিরে ইলেকট্রন। এখানে একটা লিস্ট আছে বিভিন্ন মৌল, না, বিভিন্ন মৌলের পরমাণুগুলোর এই পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, এগুলো এই চ্যাপ্টারে দেয়া আছে। এনিওয়ে, এই চ্যাপ্টার তো এখানে পড়ার উদ্দেশ্য না আমাদের। আমাদের উদ্দেশ্য হচ্ছে পরমাণু সম্পর্কে ধারণা লাগবে আমাদের। কেন? পরমাণু মিলে হয় কি হয় বললাম? পদার্থ, রাইট? যেমন লোহার পরমাণুগুলা, অনেক পরমাণু মিলে, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন পরমাণু মিলে লোহা নামে পদার্থটা হয় বা ম্যাটার হয়। আর এই পদার্থ যখন একটা শেপের মধ্যে থাকে, এই পুরা শেপটা যেমন গোলক, গোলক আকারে আছে, স্ফিয়ার, তখন আমরা বলছি এটা এটা একটা বস্তু বা অবজেক্ট, লোহার বস্তু, ওকে? লোহা নামক পদার্থের বস্তু, এটা একটা লোহার বল। ঠিক যেমন চেয়ার, ওকে, চেয়ার একটা বস্তু, ওকে, চেয়ার একটা বস্তু, কারণ এটা শেপ আছে। এই বস্তুর ভিতরে কি আছে? পদার্থ বা ম্যাটার আছে। এবং এই কি পদার্থ বা ম্যাটার? কাঠ নামের পদার্থ আছে। এবং এই কাঠ নামক পদার্থটা আবার কি? অসংখ্য পরমাণু দিয়ে গঠিত হবে। তাহলে আমরা বস্তু সম্পর্কে একটা ধারণা পেলাম। তাহলে বাকি রয়ে গেল কি আমাদের? বস্তুর কণা, তাই না? বস্তুর কণা। তো বস্তুর কণা কি? কণা মানে ছোট একটা অংশ, okay? ছোট একটা অংশ, ছোট কণা, স্মল পার্টিকেল ইংলিশে যদি বলি। তো ঠিক এইখান থেকে আমি যদি বলি এই লোহার বলতে একটা বস্তু, এই বস্তুটার কণা হচ্ছে কি? আহ ছোট একটা টুকরো আমি কেটে নিলাম, মনে করো এখান থেকে, হ্যাঁ? ধরো এখান থেকে একটা ছোট টুকরা আমি কেটে নিলাম। তাহলে এই স্মল, এইটা, হুম, আচ্ছা আমি কালারটা ব্লু করে দিই, অবজেক্ট কালারই রাখি। এখান থেকে স্মল আমি কেটে নিয়ে আসলাম। সো একটা ছোট টুকরা, এটা কণা আকার, একদম ছোট। এটার ভিতরে কিন্তু অসংখ্য অ্যাটম থাকবে, চোখে দেখা যাবে না, ঠিক না? মিলিয়ন মিলিয়ন অ্যাটম থাকবে। তাহলে এটা হচ্ছে লোহার বস্তুর কণা, বস্তু কণা, ঠিক আছে? এই লোহা থেকে একটু ছোট কেটে নিয়ে আসলাম ওই পুরা বস্তু থেকে বা অবজেক্ট থেকে। সো এটা হচ্ছে একটা ছোট বস্তু কণা। কোন বস্তুর কণা? লোহা নামে বস্তুর কণা, ইংলিশে আমরা বলবো পার্টিকেল, ঠিক আছে? ঠিক একইভাবে যদি আমি এখান থেকে কাঠের একটা ছোট্ট টুকরা কেটে নিয়ে আসি, তাহলে কি হবে? কাঠ নামক পদার্থ যে বস্তুটা আছে, চেয়ার, চেয়ারের কণা, বস্তু কণা, ওকে?
বস্তু কণা, এই যে ছোট একটা অংশ, এটা ছোট্ট, ওকে, পার্টিকেল। তাহলে আমরা আহ, বস্তু সম্পর্কে একটা ধারণা পেলাম, রাইট? এই বস্তু, ঠিক আছে। আর বস্তু কণা, বস্তুর একটা ছোট্ট, মানে একদম বিন্দু আকারের একটা অংশ যদি নিয়ে আসি, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে বস্তু কণা, বা ইংলিশে আমরা বলবো পার্টিকেল। সো আশা করি এই পর্যন্ত আমরা বুঝেছি। আবার এটাও একটা বস্তু, ওকে। এটা একটা, আমরা স্ক্রুড্রাইভার বলতে পারি। তো এটা পুরোটাই একটা বস্তু, কারণ এটা একটা শেপ আছে, হ্যাঁ, এটা সলিড, কঠিন পদার্থের, এবং এটার শেপ আছে। এবং এই জায়গায় এর ভিতরে কি আছে, লোহা বা আয়রনের অ্যাটম আছে, রাইট, ম্যাটার আছে, আয়রন ম্যাটার আছে, মানে ভিতরে লোহার পরমাণু আছে। আর এই জায়গায় আরেকটা ম্যাটার, সেটা কি, প্লাস্টিক, তাই না? এটা ভিন্ন ম্যাটার, ওখানে লোহার ম্যাটার, এখানে প্লাস্টিকের ম্যাটার, মানে প্লাস্টিকের ভিতরে যেই সমস্ত পরমাণু অ্যাটম গুলা থাকে, সেই পরমাণুগুলো আছে। তাহলে একই বস্তুতে আবার কিন্তু একাধিক কি থাকতে পারে, ম্যাটার থাকতে পারে, ওকে। যেমন এটা একটা বস্তু, একটা টেস্টার বা স্ক্রুড্রাইভার, ওকে, এর মধ্যে দুইটা ম্যাটার আছে, লোহা বা আয়রন এবং প্লাস্টিক, ঠিক আছে। তাহলে আগে আমরা দেখেছিলাম কি, যেমন আমাদের ওই যে আমার এই ভিডিও এখানে স্ক্রিনে কোনায় যে ছবিটা আছে, আমরা এতক্ষণ যা বলছি, সেইখানে আমরা একই ম্যাটার দিয়ে একটা বস্তু বা অবজেক্ট কিভাবে হয় সেটা দেখেছি, মানে একটা বস্তুতে একটাই ম্যাটার, কিন্তু এখন আমরা দেখলাম যে একই বস্তুতে একাধিক ম্যাটার থাকতে পারে। তার মানে কি, দুইটা, তিনটা, চারটা ম্যাটারও থাকতে পারে। যেমন মনে করো আহ একটা গাড়ি, ওকে, যে কোনো গাড়ি, সেই গাড়িতে দেখা যায় লোহা থাকে, রাইট, প্লাস্টিক থাকে, কাঠ থাকে, অনেক কিছু থাকতে পারে। তো সিটে ফোম থাকে গাড়ি, তাই না? তাহলে কতগুলো ম্যাটার, তাহলে পুরো গাড়িটা একটা অবজেক্ট, আর তার ভিতরে অনেকগুলা ম্যাটার থাকে, ঠিক আছে। তাহলে আমরা বস্তু বা অবজেক্ট এবং ম্যাটার সম্পর্কে একটা ধারণা পেলাম, তাই না? ঠিক আছে, তাহলে এরপরে আমরা পরের শব্দে যাই। পরের শব্দটা ছিল আমাদের কি, সেটা হচ্ছে বস্তুর ভর। এবার আমরা দেখব বস্তুর ভর বা ম্যাস। আমরা আমাদের হাতে যখন কোনো অবজেক্ট বা বস্তু রাখি, তখন কি একটু আহ তার একটা থাকে, একটু ভারী ফিল করি, রাইট? যদি এটা একটা লোহার বক্স হয় মনে করো, তাহলে কি, আমি অনেক ভারী ফিল করবো হাতটা, তাই না? আমার হাতটা নিচের দিকে চলে যেতে চাইবে, মানে এই লোহার অবজেক্টটা, লোহার বস্তুটা কি করছে, আমার হাতের উপর একটা চাপ দিচ্ছে, মানে নিচের দিকে নিয়ে যেতে যাচ্ছে আমার হাতটাকে। সেই জন্য আমি এটাকে ভারী ফিল করতেছি, ওকে। তো আহ, যদি এটা লোহার না হয়ে মনে করো এটা হলো একটা, আর একটা হালকা কিছু, সাপোজ অ্যালুমিনিয়ামের, এটা একটা বক্স মনে করো, সেটা আরো হালকা, হালকা লাগে, তাই না? তো এটাও একটু, মানে ভার আছে, ভারী আছে, কিন্তু লোহারটার চেয়ে কম ভারী, মানে আমার হাতের উপর কম চাপ দিচ্ছে, রাইট? সে একইভাবে আমরা এরকম ধরো একটা কাঠের টুকরা নিলাম, রাইট, এটা অনেক কম চাপ দিচ্ছে আমার হাতে, মানে আমার হাতে খুব কম চাপ দিচ্ছে, আমি বেশি ভারী ফিল করছি, এটা হালকা ফিল করতেছে, ঠিক আছে। তাহলে এইটা যখন লোহার ছিল, অনেক ভারী, আমার হাতকে নিচে নামিয়ে দিচ্ছে, ওকে। তাহলে এই যে আমি এরকম ফিল করি, ভারী ফিল করি, কেন? কারণ আহ, এই অবজেক্টটার মধ্যে, এই বস্তুটার মধ্যে ভর আছে, ঠিক আছে। ভর নামে একটা প্রপার্টি আছে, ভর বা ম্যাস, ভর আছে বলে এটা ভারী, ঠিক আছে। তো এখন আমরা দেখব যে এই যে তার মধ্যে একটা প্রপার্টি আছে বা একটা বৈশিষ্ট্য আছে, যেটা হচ্ছে ভর বলছি আমরা, সেই ভর নামক প্রপার্টি, বৈশিষ্ট্য, বাংলা এটাকে রাশি বলে, আবার ইংলিশে কোয়ান্টিটিও বলে, ঠিক আছে। সো রাশি বা কোয়ান্টিটি, এই ভর নামক রাশি বা কোয়ান্টিটি থাকার কারণে এই বস্তুটার ভিতরে, এই বস্তুটা ভারী, ওকে, এবং আমরা হাতে এটা নিলে ভারী অনুভব করি। তো এখন প্রশ্ন হচ্ছে, এই বস্তুটা কেন ভারী, কেন ফিল করি, আমি অনুভব করি? এর কারণ হচ্ছে আসলে এই বস্তুটাকে পৃথিবী তার সেন্টারের দিকে টানে,
পৃথিবী বস্তুটাকে পৃথিবীর সেন্টারের দিকে টানছে, রাইট? যেমন এই যে আমি যদি এই বস্তুটাকে ছেড়ে দিই, দেখো নিচের দিকে পড়ে, তাই না? যে কোনো জিনিস বা যে কোনো বস্তু নিচের দিকেই পড়ে। তার মানে এই বস্তুটা নিচের দিকে যেতে চাচ্ছে, পৃথিবী তাকে টেনে পৃথিবীর সেন্টারের দিকে নিয়ে যেতে চাচ্ছে। আমি যদি হাতটা সরিয়ে ফেলি, এই অবজেক্টটা কিন্তু কোথায় যাবে? একদম ফ্লোরে, মাটিতে গিয়ে পড়বে, মানে পৃথিবীর সেন্টারের দিকে চলে যেতে চায় এই অবজেক্টটা, কারণ পৃথিবী তাকে টানে। ওকে, সেই জন্যই আমরা হাতে এই চাপটা অনুভব করি। পৃথিবীর যে টান বল, যে বলটা অ্যাপ্লাই করছে ওর উপরে ফোর্স, সেই ফোর্সটা আমি আমার হাতে ফিল করি। এই জন্য আমি হাতে এটা চাপ অনুভব করি বা হাতে ভারী অনুভব করি বস্তুটাকে, এবং বস্তুটাকে বলি আমি ভারী। যেমন আমরা এই লোকটার কথা চিন্তা করি। এই লোকটা কি করছে? পৃথিবীর উপর আছে, আমরা যেমন আছি আর কি। পৃথিবীর উপর দাঁড়িয়ে সে তার হাতে কি করেছে? একটা পাথর ধরে রেখেছে। মানে পাথরটাকে ধরে রেখেছে। আমরা কি বলি? পাথরটাকে সে পড়তে দিচ্ছে না। মানে কি? আমরা আসলে বুঝি যে পাথরটা পড়তে চাচ্ছে। লোকটাকে যদি লোকটা যদি তার হাত সরিয়ে ফেলে, এই পাথরটা কি হবে? নিচে পড়ে যাবে, তাই না? এটা আমরা সবাই জানি। সো কেন পাথরটা নিচে পড়তে চায়? এবং এই নিচে পড়তে চায় বলে এই পাথর কি করে? মানে আমাদের হাতের উপর একটা চাপ প্রয়োগ করে। মানে পৃথিবী যেহেতু তাকে টানছে, ওকে, পৃথিবী একটা ফোর্স দিয়ে তাকে টানে। তো যেহেতু পৃথিবী টানছে তার সেন্টারের দিকে, এই পাথরটাকে পৃথিবীর সেন্টারের দিকে এই পাথরটাকে টানবে। মানে এই, ওকে, সো পাথরটাকে টানছে, একটা ফোর্স অ্যাপ্লাই করছে পৃথিবী। ওকে, এই পৃথিবীটা কি করে? পাথরটাকে টানছে, এবং এই টানার কারণে ওই টান বলটা, পৃথিবীর টান বলটা এই লোকটার হাতে অনুভূত হচ্ছে, প্রেসার পড়ছে হাতে। এই জন্য লোকটা এই পাথরটাকে ভারী ফিল করে, তাই না? মানে পৃথিবীর টানার কারণেই কিন্তু এই পাথরটা ভারী মনে হচ্ছে। এবং আমরা বলি যে এই পাথরটাতে, মানে এই অবজেক্টটাতে ভর বা ম্যাস আছে বলেই পৃথিবী ওই অবজেক্টটাকে টানে, মানে একটা ফোর্স অ্যাপ্লাই করে, বল প্রয়োগ করে, যেই কারণে আমরা হাতে এটাকে ভারী অনুভব করি। দেন আমরা যদি, আগে ছিল আমাদের কি ছোট পাথর দিয়ে করেছি, এখন এই যে বড় পাথরটা এটা তার হাতে যদি উঠাই কি হয় দেখি। সো এখন বড় পাথরটা তার হাতে, তাহলে কি হবে এখন? এখনো একই তো, তাই না? এই পৃথিবী তার সেন্টারের দিকে একে টানবে। ওকে, এবং এখন আমরা জানি যে এই বড় পাথরের কারণে তার হাতে প্রেসারটা আরো অনেক বেশি হবে। ওকে, আগের চেয়ে অনেক বেশি হবে। এই যে আমি বড় করে রাখলাম ফোর্সের এই চিহ্নটা আর কি, হ্যাঁ। আমরা যখন ফোর্স নিয়ে ডিটেল করবো তখন দেখবো যে ফোর্স কিরকম অ্যারো চিহ্ন বা তীর চিহ্ন দিয়ে আমরা আঁকি। তো আগের চেয়ে অনেক বেশি। এই যে যেমন দেখো, আগে কিন্তু আমরা ছোট এঁকেছিলাম ফোর্সটা, রাইট? ফোর্সটা ছোট এঁকেছিলাম, এখন আমরা অনেক বড় করে আঁকলাম। কারণ কি? এই অবজেক্ট বা বস্তুটা বড় হওয়ার কারণে, ওকে, পৃথিবী এখন তাকে বেশি টানছে। ওকে, তার মানে আমরা বলি যে তার ভর বেশি, বা এই অবজেক্টটা, এই বস্তুটা বেশি ভারী, মানে এই আগেরটার চেয়ে ছোটটার চেয়ে এটা বেশি ভারী। ঠিক আছে? সো বেশি ভারী হওয়ার কারণে পৃথিবীও তাকে বেশি ফোর্স, বেশি বল দিয়ে টানে। সেই জন্য এই লোকটাও তার হাতে এখন বেশি চাপ অনুভব করছে, অর্থাৎ এই বস্তুটাকে বেশি ভারী অনুভব করছে। ঠিক আছে? সো আমরা এখন দুইটা ছবিকে পাশাপাশি যদি রাখি, এইটার ফোর্সটা আমি পৃথিবীর সেন্টার একটু বড় করে দিব। ওকে, এটাকে একটু ছোট করে দিলাম, কম ফোর্স। ঠিক আছে? তো আহ, বিষয় হচ্ছে যে পৃথিবী একটা বস্তুকে টানে, হ্যাঁ, টান, পৃথিবী তার উপর টান বল প্রয়োগ করে বলেই কিন্তু আমরা বস্তুর ভর আছে অনুভব করি, বস্তুটাকে ভারী অনুভব করি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পৃথিবী টানে কেন? ওকে, পৃথিবী তার সেন্টারের দিকে সবকিছুকে টানে কেন? কোন বস্তুকে টানছে কেন? এটা টানে হচ্ছে, পৃথিবীর মধ্যে আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটাকে বলে মহাকর্ষ। কি আছে? মহাকর্ষ। মহাকর্ষ। ওকে, ইংরেজিতে বলে গ্র্যাভিটি। ওকে, সো গ্র্যাভিটি বা মহাকর্ষ নামে একটা বৈশিষ্ট্য আছে এই পৃথিবীর মধ্যে। ওকে, যেই কারণে কি করে? পৃথিবী যে কোনো বস্তুর উপর মহাকর্ষ বল প্রয়োগ করে। এই বলটার নাম হচ্ছে, এগুলো বল বা ফোর্স, না?
এই বলটার নাম মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স। এই গ্র্যাভিটেশনাল পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণেই কিন্তু কি হয়, আমরা কোনো বস্তু বস্তু ভারী বা বস্তুর ভর আছে সেটা আমরা অনুভব করতে পারি। যেমন আরেকটা উদাহরণ দেখি, এই যে আমার হাতে দুইটা বস্তু আছে, একটা হচ্ছে বোল্ট আর একটা হচ্ছে নেল বা পেরেক। দুইটাই লোহা নামক ম্যাটার বা পদার্থ দিয়ে তৈরি। এই বস্তুটা লোহা ম্যাটার দিয়ে তৈরি, এই বস্তুটাও লোহা নামক ম্যাটার দিয়ে তৈরি। মানে এর ভিতরে লোহার অ্যাটম আছে, লোহার পরমাণু আছে, এর ভিতরেও লোহার পরমাণু আছে। এখন আহ, কোনটা বেশি ভারী, এটা না এটা? সবাই জানি আমরা এটাই ভারী হবে। হ্যাঁ, এটা বড় দেখতে, হ্যাঁ বড়, এবং এটা হাতে নিলে বেশি ভারী লাগবে। এই পেরেকটা হাতে নিলে কম ভারী লাগবে বা একটু হালকা লাগবে। ঠিক আছে? সো আমরা দেখি কেন এরকম হয়। এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। যেমন তোমরা যদি এই ছবিটা দেখো এখানে, ওকে, এই ছবিতে দেখো ওই যে আমি বোল্ট আর পেরেক দেখিয়েছি, এই যে বোল্ট আর এই পেরেক, ওকে। তো দুটাতেই লোহার পরমাণু আছে, দেখুন এই যে পরমাণু, ওকে, এই পরমাণুটা এখানেও আছে, এই পেরেকের মধ্যেও আছে। তাহলে আমরা দেখি লোহার পরমাণুর মডেলটা এরকম, মানে পরমাণু এত বড় করে এঁকেছি আমরা, মানে কি মডেল, এত বড় তো না, এটা একটা জাস্ট মডেল বোঝার জন্য। পরমাণু তো চোখে দেখা যায় না, তো এর ভিতর বিলিয়ন বিলিয়ন লোহার পরমাণু আছে। তো কি আছে, লোহার পরমাণুতে 26টা প্রোটন, 30টা নিউট্রন থাকে এই নিউক্লিয়াসের ভিতরে। আর বাইরেও প্রোটনের সমান 26টা ইলেকট্রন আছে। এনিওয়ে, তাহলে এই লোহার অ্যাটম এই বোল্টের ভিতরেও আছে, এই পেরেকের ভিতরেও আছে। এর ভিতরে অনেক বেশি লোহার পরমাণু আছে, এর ভিতরে লোহার পরমাণু সংখ্যায় অনেক কম। তার মানে আমরা কি বুঝলাম, যার মধ্যে লোহার পরমাণু বেশি আছে, পরমাণুর সংখ্যা বেশি, ওকে, সেটা বেশি ভারী। মানে পৃথিবী তাকে বেশি ফোর্স দিয়ে টানে। যে আমরা এর আগে একটু দেখলাম না, যে ফোর্স অ্যাপ্লাই করে পৃথিবী, সেই জন্যই ভারী ফিল করি আমরা। তাহলে পৃথিবী কি করে, পৃথিবী তার সেন্টারের দিকে এটাকে টানে একটু বেশি ফোর্স দিয়ে, আর এটাকে পৃথিবী টানে একটু কম ফোর্স দিয়ে। কারণ কি, এই যে এই যে পরমাণু কে এইখানে কম আছে, কম, কে, আর এইখানে কি লোহার পরমাণু বেশি আছে, সেই কারণে পৃথিবীও বেশি ফোর্স দিয়ে টানছে, আর এখানে কম ফোর্স দিয়ে টানে। ফলে যার মধ্যে পরমাণুর সংখ্যা বেশি তার ভর বেশি, যার মধ্যে পরমাণুর সংখ্যা একটু কম তার ভর কম হবে। এখন আমরা আরেকটা উদাহরণ দেখি। এখানে একটা লোহার পাইপ, আয়রন পাইপ, আর এখানে একটা অ্যালুমিনিয়াম পাইপ। ঠিক আছে? সো অ্যালুমিনিয়াম পাইপটার দৈর্ঘ্য বা লেংথ এবং এই লোহার পাইপের লেংথ সমান। তারপর তার ডায়ামিটারও সমান দুইটার, এবং থিকনেস বা পুরুত্ব এদের সমান। অর্থাৎ দুইটা পাইপই একই ডাইমেনশনে, একই সাইজে, সবকিছু একই, ওকে। তো এখন তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় কোন পাইপটা আমাদের হাতে নিলে ভারী লাগবে, সবাই বলবে আয়রন পাইপটাই ভারী লাগবে, অ্যালুমিনিয়াম পাইপটা হালকা লাগবে। তো দুইটা তো একই সাইজের ছিল, এবং আমরা ধরে নিতে পারি যে দুইটা পাইপের ভিতরেই মানে সমান সংখ্যক পরমাণু আছে। এখানে যদি 1 বিলিয়ন আয়রন অ্যাটম থাকে, এই যে আয়রন অ্যাটমের মডেল এখানে, তাহলে এটা তো আমরা ধরে নিলাম যে 1 বিলিয়ন অ্যালুমিনিয়াম অ্যাটম থাকে বা অ্যালুমিনিয়াম পরমাণু থাকে, দুইটা যদি একই সাইজ, আমরা ধরে নিচ্ছি আর কি, হ্যাঁ। তাহলে কেন এটা ভারী আর কেন এটা হালকা? তো আমরা এখন যদি পরমাণু মডেলের দিকে তাকাই, কি দেখা যাচ্ছে যে আয়রন বা লোহার পরমাণুর ভিতরে কি আছে, 26টা প্রোটন আর 30টা নিউট্রন। মানে মোট কয়টা, 26 + 30, 56টা প্রোটন নিউট্রন। আর বাইরে ওই যে প্রোটনের সমান সংখ্যক 26টা ইলেকট্রন আছে। তো এইখানে 56টা প্রোটন নিউট্রন আছে, সেইটা আমরা আহ, দেখলাম। ইলেকট্রনের হিসাবটা আপাতত বাদ রাখি, কেন বাদ রাখি সেগুলো পরে আমরা আলাপ করবো ইনশাল্লাহ। আচ্ছা, আর এইখানে দেখো অ্যালুমিনিয়াম অ্যাটমের ভিতরে 13টা প্রোটন, 14টা নিউট্রন, মানে মোট কয়টা, 13 + 14, 27টা প্রোটন নিউট্রন আছে। তার মানে কি, মানে হচ্ছে যে আয়রন পাইপটা ভারী, কারণ হচ্ছে এর মধ্যে
প্রোটন আর নিউট্রনের সংখ্যা বেশি এই যে অ্যালুমিনিয়ামের চেয়ে, তাই না? একটা অ্যাটমে যদি প্রোটন নিউট্রন বেশি থাকে, এই যে ডাবল থাকে, এখানে 56টা, এখানে 27টা, তার মানে আয়রন অ্যাটমে অ্যালুমিনিয়াম অ্যাটমের চেয়ে দ্বিগুণ সংখ্যক প্রোটন নিউট্রন আছে। ইলেকট্রন তো আমরা নেগলেক্ট করলাম। আচ্ছা, তাহলে এই কোনো একটা বস্তু ভারী হয়, তার ভিতরে যে পদার্থ থাকে সেই পদার্থের পরমাণুর বা অ্যাটমের ভিতরে প্রোটন এবং নিউট্রনের সংখ্যা বেশি হলে সেটা বেশি ভারী। তার মানে পৃথিবী তাকে বেশি ফোর্স দিয়ে টানবে, মহাকর্ষ বল দিয়ে টানবে, তাই না? পৃথিবীর মহাকর্ষ ফোর্স নিয়ে তো আমরা আলোচনা করেছি আগে। কি হচ্ছে, এই যে পৃথিবী যখন তাকে টানবে, এটাকে একটু বেশি ফোর্স দিয়ে টানবে, তাই না? মহাকর্ষ যে বল, তাই না, গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা একটু বেশি হবে। আর এইটাকে একটু কম ফোর্স দিয়ে টানবে পৃথিবী, হ্যাঁ, মানে পৃথিবী নিচের দিকে টানবে। ওকে, তাহলে আমরা কি শিখলাম এখানে, যে একটা বস্তু বেশি ভারী হয় যদি তার মধ্যে কি প্রোটন নিউট্রনের সংখ্যা বেশি থাকে, তাই না? এই যে 57টা ছিল, আর এখানে ছিল কয়টা, 26টা, প্রোটন আর নিউট্রন যোগ করলে। তো যার প্রোটন নিউট্রন সংখ্যা বেশি একটা বস্তুর মধ্যে, টোটাল প্রোটন নিউট্রনের সংখ্যা যার বেশি, সে বেশি ভারী, তাই না? বেশি ভারী, কারণ তাকে পৃথিবী তাকে বেশি মহাকর্ষ বল দিয়ে টানে। আর যার মধ্যে প্রোটন নিউট্রনের সংখ্যা কম, তাকে পৃথিবী কম মহাকর্ষ বল দিয়ে টানে, এবং সেটা আমরা কম ভারী অনুভব করি, তাই না? তো আমরা এইখানে উদাহরণ দিলাম দুইটা ভিন্ন পদার্থের তৈরি বস্তু কিন্তু একই সাইজ, সেক্ষেত্রে আমরা বলছি যে তার ভর বা ভারী হওয়া নির্ভর করে তার পরমাণুর ভিতরে প্রোটন নিউট্রনের সংখ্যার উপর, ঠিক আছে? টোটাল প্রোটন নিউট্রনের সংখ্যা বেশি হলে বেশি ভারী। তো আগের উদাহরণটা ফিরে যাই, সেখানে বলেছিলাম কি, যার মধ্যে কি পরমাণুর সংখ্যা বেশি, মানে একই পদার্থ ছিল, তো এটাও আয়রন ছিল, এটা তখন আমরা বলেছিলাম যার ভিতরে পরমাণুর সংখ্যা বেশি। তো একই তো কথা হলো, একটু আমরা এখন যেটা শিখলাম যে টোটাল প্রোটন নিউট্রনের সংখ্যা বেশি হলে সেটা ভারী। তো এখানেও তো যদি অ্যাটম সংখ্যা বেশি হয় এটার ভিতরে, তাই না, তাহলে এর ভিতরে প্রোটন নিউট্রন সংখ্যা বেশি হবে, তাই না? এই যে 57টা, তাই না? এখানে যদি 1 বিলিয়ন 1 বিলিয়ন পরমাণু থাকে, তাহলে 1 বিলিয়ন পরমাণু ইন্টু 57, তাই না? 57টা প্রোটন নিউট্রন। আর এখানে যদি দেখা গেল উম আধা বিলিয়ন, না, 0.5 বিলিয়ন পরমাণু যদি থাকে, ওকে, তাহলে সেটাতে আমি ওই যে 57টা প্রোটন প্লাস নিউট্রন, তাই না, সেটা আমি মাল্টিপ্লাই করবো। তার মানে কি, আমরা কনক্লুশন টানতে পারি যে যে কোনো বস্তুর ভারী হয় তার ভিতরে প্রোটন নিউট্রনের সংখ্যা, তাই না, প্রোটন নিউট্রনের সংখ্যা দ্বারা, যার প্রোটন নিউট্রন সংখ্যা বেশি সে তত ভারী, পৃথিবী তাকে তত বেশি মহাকর্ষ বল দিয়ে টানবে। আর এই ছবিতে যদি আমি তোমাকে প্রশ্ন করি কোনটা ভারী, এই রিক্সা ভারী না এই বিশাল ট্রাক লরিটা ভারী? ভারী হচ্ছে এই ট্রাকটা, তাই না? সবাই আমরা বুঝি এটা। তাহলে এখন কেন ভারী আমরা যদি জিজ্ঞাসা করি কেন ভারী এই লরিটা, কারণ হচ্ছে এই লরি বস্তুটার মধ্যে, রাইট, টোটাল প্রোটন নিউট্রনের সংখ্যা বেশি রিক্সার তুলনায়। রিক্সায় আমি যত পরমাণু পাবো, যত অ্যাটম পাবো, এই লোহা, প্লাস্টিক, রাবার, যা কিছু আছে সবগুলার মিলে, সবগুলার ভিতরে যত আমি প্রোটন নিউট্রন পাবো, সেইটা এই লরির টোটাল পরমাণুর ভিতরে প্রোটন আর নিউট্রনের সংখ্যা হচ্ছে অনেক কম, সেই জন্য রিক্সাটা কম ভারী আর লরিটা অনেক ভারী হবে। তাহলে আমরা ভর সম্পর্কে তো জানলাম, বস্তুর ভর। তা এখন আমাদের কাজ হচ্ছে এই বস্তুর ভর পরিমাপ করতে হবে। কিভাবে করব, বস্তুর ভর পরিমাপ করব কিভাবে, রাইট? আমরা তো বলছি যে বস্তুর ভর বস্তুর একটা বৈশিষ্ট্য বা কোয়ান্টিটি বা রাশি। তো ফিজিক্সে যখনই কোনো কিছু একটা রাশি হবে, কোয়ান্টিটি হবে, সেটাকে পরিমাপ করতে পারতে হবে। ওকে, যেমন বস্তুর দৈর্ঘ্য, বস্তু একটা রাশি বা কোয়ান্টিটি, দৈর্ঘ্য বা লেংথ। সো ওই লেংথ আমরা পরিমাপ করতে পারি, তাই না, মেজার করতে পারি, আমরা রুলার দিয়ে মাপতে পারি 1 সেন্টিমিটার, তাই না, বা 1 মিটার। এটা নির্দিষ্ট কিন্তু, হ্যাঁ, পৃথিবীর সব সায়েন্টিস্টরা একসাথে হয়ে যে এতটুকু ডিস্টেন্স, সাপোজ এতটুকু ডিস্টেন্স হচ্ছে 1 সেন্টিমিটার। সো এটা তারা, এই 1 সেন্টিমিটারটা তারা মিউজিয়ামের স্যাম্পল হিসেবে রেখে দিয়েছে একটা ম্যাটেরিয়াল, যে ওইটার লেন্থ যতটুকু ওইটাই 1 সেন্টিমিটার।
তো এইভাবে দৈর্ঘ্যের একক মানে দৈর্ঘ্য একটা কোয়ান্টিটি বা রাশি, ঠিক আছে? সো দৈর্ঘ্যের একটা ইউনিটও থাকবে 1 সেন্টিমিটার, ঠিক আছে, বা 1 মিটার। এবং এটা সব সায়েন্টিস্টরা মিলে ঠিক করতে হবে এতটুকুই হচ্ছে 1 সেন্টিমিটার, এর চেয়ে কমও না, এর চেয়ে বেশিও না। আমি আমার মন মতো তো এতটুকু লেন্থকে, মনে করো এতটুকু লেন্থ বললাম যে এটা হচ্ছে 1 সেন্টিমিটার, হবে? হবে না, রাইট? এটা সবাই মিলে এগ্রি করতে হবে যে না, এতটুকুই হচ্ছে 1 সেন্টিমিটার, আমাদের রুলারে যে 1 সেন্টিমিটার দাগ কাটা থাকে। ঠিক সেরকম ভর বস্তুর একটা রাশি বা কোয়ান্টিটি বা বৈশিষ্ট্য, ওকে? তাহলে এটাও পরিমাপ করতে হবে ফিজিক্সে। ফিজিক্সে যেটা পরিমাপ করা যায় না সেটা কোনো কোয়ান্টিটি না, রাশি না, ইনফ্যাক্ট ওটা ফিজিক্সের আলোচনার বিষয়ই হয় না, পরিমাপ করতে পারতে হবে, ঠিক আছে? সো ভর যেহেতু তার একটা কোয়ান্টিটি বা রাশি বস্তুর, আমাদের পরিমাপ করতে হবে। সো আমরা সবাই জানি যে ভরের একক আসলে কি, কেজি, তাই না? যেমন দৈর্ঘ্যের বা লেংথের একক হচ্ছে সেন্টিমিটার বা মিটার। সো ভর বা ম্যাসের ইউনিট বা একক হচ্ছে 1 কেজি। এটা সবাই জানি আমরা। কিন্তু এই 1 কেজিটা কিভাবে ঠিক করা হলো, সায়েন্টিস্টরা কিভাবে ঠিক করলো যে এতটুকু সমান 1 কেজি, রাইট? এইটা আমরা এখন একটু দেখি। যেমন এখানে আহ, যদি আমি বলি যে এই যে এইটা 1 কেজি একটা বাটখারা, তাই না? ওয়েট, হ্যাঁ, এগুলা বাজারে গেলে আমরা দেখতে পাই। এখন অবশ্য তেমন একটা দেখা যায় না। আগের দিনে বেশি ছিল, এখনো কিছু কিছু বাজারে আছে, কাঁচা বাজারে পাওয়া যায়। যেমন এই যে 1 কেজি 500 গ্রাম এগুলো থাকে, হ্যাঁ, এই বাটখারা গুলা, এগুলো বাংলায় বলে বাটখারা, ইংলিশে ওয়েট বলে, ওকে? সো এই 1 কেজিকে আমি এই দাঁড়িপাল্লার এইখানে রাখলাম, 1 কেজি বাটখারাটাকে, ঠিক আছে? এই দাঁড়িপাল্লা, হ্যাঁ? এগুলোকে ইংলিশে বলে টু পেন ব্যালেন্স। সো আমি যদি এখানে 1 কেজি রাখি এটাতে, তাহলে কি হবে? এই সাইডটা একটু নিচের দিকে ঝুঁকে যাবে, তাই না? দেখো আমরা কিন্তু দাঁড়িপাল্লাটা কিভাবে রেখেছি, এই যে পৃথিবীর উপর একটা স্ট্যান্ড দিয়ে আটকে রেখেছি, এটা ঝুলিয়ে রেখেছি। সো যখন দুই পাশে এই দুই পেনে মানে পাল্লা, দুই পাল্লায় কিছুই নাই, তখন এটা সমান থাকবে এই জায়গাটা, তাই না? সমান ভূমির সাথে, এই যে পৃথিবীর ভূমির সাথে সমান থাকবে, মানে হরাইজন্টাল থাকবে, ওকে? কোনো বাঁকা থাকবে না। কিন্তু আমি যখন এটা এখানে দিব, কি হবে? এই সাইডটা নিচের দিকে ঝুঁকবে। কেন? আমরা তো জানি এটা ঝুঁকার কারণ কি, আমরা জানি তো। সেটা হচ্ছে যে পৃথিবী তাকে টানবে, তাই না? এই এটাকে এখন পৃথিবী তার সেন্টারের দিকে টানবে, 1 কেজি একটা ফোর্স অ্যাপ্লাই করবে, রাইট? একটা ফোর্স অ্যাপ্লাই করবে, ঠিক আছে? তাহলে কি হবে? এই সাইডটা বাঁকা হয়ে যাবে, তাই না? এরকম বাঁকা হয়ে যাবে, এটা উপরের দিকে উঠে যাবে, কেন? এখানে কিছু নাই। তাহলে আমি যদি এখন আহ, এই ধরো এখানে আলু আছে, আমার একটা প্যাকেটে আলু এইখানে রাখলাম, কি হবে? এখন এই আলুকেও পৃথিবী টানবে না? টানবে। এই আলু পুরো প্যাকেটটাকে কি করবে? পৃথিবী টানবে, তাই না? আচ্ছা, এখন যদি এই জায়গাটা এরকম বাঁকা ছিল, তাহলে এটা এখন আবার নিচের দিকে নামবে। তো নিচের দিকে নেমে যদি আবার এটা হরাইজন্টাল হয়ে যায়, একদম ভূমির সাথে সমান্তরাল, এই যে পৃথিবীর পৃষ্ঠের সাথে ভূমির সাথে সমান্তরাল হয়ে গেল, দ্যাট মিন্স এই যে আলু আর এই যে 1 কেজি বাটখারা বা ওয়েট, দুইটার ভর সেম। এই আলুর ভিতরে যত প্রোটন প্লাস নিউট্রন থাকবে, তাই না? এইখানেও তত প্রোটন প্লাস নিউট্রন থাকবে। মানে এটা যদি লোহার হয়, লোহার যত অ্যাটম আছে তার ভিতরে যত প্রোটন নিউট্রন থাকবে। আর আলুর ভিতরে যত, আলুর অণু পরমাণু যা আছে ওর ভিতরে যত পরমাণু থাকবে, সেই পরমাণু সবগুলোর ভিতরে যত প্রোটন নিউট্রন যোগ করলে যা হবে, ঠিক আছে, দুই দিকেই সমান হবে। এই বাটখারার প্রোটন নিউট্রন আর এই সব আলুর প্রোটন নিউট্রন একই সংখ্যার হতে হবে, তাই না? আমরা তো দেখে আসছি যে প্রোটন নিউট্রন অনুযায়ী ভর হয়, বেশি হয় কম হয়, পৃথিবী সেইভাবে টানে, ওকে? তাহলে এই ফোর্স আর এই ফোর্স একই হবে, মহাকর্ষ বল, পৃথিবী যে টানছে, তাই না? পৃথিবী সেন্টারের দিকে যে টানছে, দুইটা ফোর্স ইকুয়াল হবে। তাহলে আমরা এইভাবেই ভর পরিমাপ করি, যে এইখানে যে আলু ছিল, ওকে, এই আলু, আমার এখানে আলু হচ্ছে 1 কেজি, এই আলু হচ্ছে 1 কেজি, ঠিক আছে? 1 কেজি। আমরা ওই যে 1 কেজি
এই বাটখারার সাথে কম্পেয়ার করে সেটা করেছি। তাহলে এইভাবে আমরা একটা স্ট্যান্ডার্ড 1 কেজি ঠিক করেছি আগে, তাই না? এই যে 1 কেজি, সেইটার সাথে আমরা এই দাঁড়িপাল্লায় কম্পেয়ার করে 1 কেজি বের করলাম। তো 1 কেজি করতে পারলে আমরা একই স্টাইলে এই যে 500 গ্রামও বানাতে পারবো, হ্যাঁ, 200 গ্রাম বানাতে পারবো, বা 250 গ্রাম বানাতে পারবো, 50 গ্রাম বানাতে পারবো, 100 গ্রাম বানাতে পারবো, এগুলো বাজারে পাওয়া যায় এখন, হ্যাঁ। তাহলে প্রশ্ন হচ্ছে, এই যে 1 কেজি এইটা, এই যে 1 কেজি জামান, মানে কোম্পানি হচ্ছে জামান, এইটা 1 কেজি মানে কোত্থেকে আসলো? এটা যে 1 কেজি, এই যে জামান একটা কোম্পানি এটা বানিয়েছে এই বাটখারাটা, সো আমি কেন বিশ্বাস করবো এটা 1 কেজি আছে? কম বেশি তো হতে পারে। তাহলে এই 1 কেজি কে ঠিক করলো? তাহলে পৃথিবীর সব সায়েন্টিস্টরা মিলে এগ্রি করতে হবে যেটা 1 কেজি আছে। তো এখন পৃথিবীর সব সায়েন্টিস্টরা বাংলাদেশে কোনো বাজারে এসে তো এটা 1 কেজি দেখতে পারবে, জামানের কোম্পানিতে গিয়ে চেক করতে হবে কেউ না কেউ যেটা আসলে 1 কেজি কিনা। সো 1 কেজিটা আসলো কোত্থেকে? এইটুকু যে এতটুকু লোহা থাকলে এটা 1 কেজি, এতটুকু লোহা থাকলে 500 গ্রাম, এতটুকু থাকলে এটা 100 গ্রাম, কিভাবে আসলো? সেইটা করেছে সায়েন্টিস্টরা এই যে ফ্রান্সের মিউজিয়ামে একটা স্যাম্পল 1 কেজি তারা রেখেছে। ওকে, একটা স্যাম্পল 1 কেজি তারা রেখেছে, ঠিক আছে? এটাই হচ্ছে সেই স্যাম্পল। হ্যাঁ, স্যাম্পলটা এই যে এটা মিউজিয়ামে এভাবে রাখা আছে, ঢাকনা দেয়া, বাতাস টাতাস যাতে না ঢুকতে পারে। ওই যে ভিতরে, এটা ভিতরে, হ্যাঁ, ভিতরে এই স্যাম্পলটা রাখা আছে, একটা 1 কেজি স্যাম্পল, ঠিক আছে? ওকে, এই যে এটা 1 কেজি স্যাম্পল, এটা সেইটাই হচ্ছে, এইটা বের করে আমি দেখালাম। তো এটা কেন এটা গ্লাসের ভিতরে রাখা? যাতে বাহিরের থেকে কোনো বাতাস ঢুকতে না পারে, এটার কোনো ক্ষয় না হয়, তাই না? কমে গেলে তো এটা স্যাম্পল নষ্ট হয়ে গেল, স্ট্যান্ডার্ডটা থাকলো না, অরিজিনাল স্ট্যান্ডার্ড থাকলো না, এটা যে 1 কেজি কমে যাবে, তাই না তখন? সো সারা পৃথিবীর সব দেশের গভর্নমেন্ট করে কি, এই স্যাম্পল 1 কেজি যেটা ফ্রান্সের মিউজিয়ামে রাখা আছে, ঠিক আছে, সেটার সাথে কম্পেয়ার করে তাদের যার যার দেশের এই যে 1 কেজি গুলো, যেমন বাংলাদেশের জামান কোম্পানিকে গভর্নমেন্ট কি করেছে, যে বাংলাদেশের বিএসটিআই বলে, ওরা এগুলো কন্ট্রোল করে, ওরা সুপারভাইজ করে। সো জামান কোম্পানিকে সার্টিফিকেট দিয়েছে, জামান কোম্পানি কি করে, ও বিএসটিআই বাংলাদেশের সরকারি অফিসে গিয়ে ওখানে এরকম একটা স্যাম্পল ওখানেও রাখা আছে, হুবহু এটা না হলে এটার সাথে কম্পেয়ার করে, মানে এইটা, এই যে এইটা, আমাদের এই যে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা, সেটা সেটা আমি এখানে রাখবো। সো ওইটা আমি এখানে রাখলাম। এই যে 1 কেজি স্ট্যান্ডার্ড 1 কেজি সারা দেশের, সারা পৃথিবীর সায়েন্টিস্টরা মিলে যেটা ঠিক করেছে, এবং এটা তৈরি হয় যে 90% প্লাটিনাম এবং 10% ইরিডিয়াম দিয়ে। এগুলা এই যে 90% প্লাটিনাম নামে একটা মেটাল, আর ইরিডিয়াম নামে একটা মেটাল। সো 90% 10% মিলে একটা মেটালের সংকর বলে এগুলাকে। তো এটা ওইটা দিয়ে এটা বানানো, ঠিক আছে? এই যে আমার 1 কেজি স্ট্যান্ডার্ডটা বানানো। তো সেইভাবে প্রত্যেক দেশের সরকারের কাছে এরকম এটার সাথে কম্পেয়ার করে আবার স্যাম্পল বানানো আছে, ঠিক আছে? সো এই জামান কোম্পানি করেছে কি, এই বাংলাদেশ সরকারের অফিসে বিএসটি অফিসে এইভাবে তার 1 কেজি বানিয়েছে। এইভাবে একই সাথে কম্পেয়ার করে 1 কেজি বানালে তো ওই যে বললাম 1/2 কেজি 500 গ্রাম বানানো যাবে, প্রত্যেকটা বানানো যাবে, সবটা এখানে দেখাচ্ছি না, আমরা বুঝতে পারছি এটা বিষয়টা কিভাবে হবে আর কি। সো এই যে ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড 1 কেজি, ওকে, এইটা সাইজটা কতটুকু, একটা গল্ফ বল সাইজের, হ্যাঁ, একটা গল্ফ খেলে না, গল্ফের বল আছে ওইটার মতো সাইজ আর কি, ছোট, কিন্তু খুব কম্প্যাক্ট। এর মধ্যে দেখো ছোট জিনিসের এত ছোট একটা মেটাল, প্লাটিনাম ইরিডিয়াম 1 কেজি হয়, রাইট? কিন্তু এটা দেখো একটু সাইজে বড়, তাই না? শুধু লোহা তো এটা। আচ্ছা, তাহলে এইভাবে আমরা 1 কেজি ঠিক করি, ঠিক আছে? যে এইখানে 1 কেজি আলু আছে, ভর 1 কেজি। তো কিভাবে করি? এই যে এই আমরা স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ার করি, রাইট? এই যে কমপক্ষে 1 কেজি আলু, তারপরে এই স্ট্যান্ডার্ডটা কোত্থেকে আসলো? বাংলাদেশের। এই যে এটা এইখানে এটার সাথে কম্পেয়ার করে, ঠিক আছে, এই যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, ওকে, ওইটার সাথে কম্পেয়ার করি। তাহলে আমরা আহ, এইভাবে ভর মেজার করি, কারণ ওই যে এই বস্তুর ভিতরে পরমাণু থাকে, পরমাণুর ভিতরে প্রোটন নিউট্রন থাকে, সেখান থেকেই ভর নামের বৈশিষ্ট্যটা আসে। পরমাণুর ভিতরে প্রোটনের সংখ্যা যত বেশি, ভর তত বেশি, পৃথিবী তত ফোর্স দিয়ে, বেশি ফোর্স দিয়ে তাকে নিচে টানে, পৃথিবীর দিকে টানে, তাই না? ফোর্স দিয়ে টানে নিচের দিকে, ওকে। সো সেই ভর যে বৈশিষ্ট্য, সেটাকে আমরা এইভাবে একটা স্ট্যান্ডার্ড 1 কেজি এর সাথে হুম কম্পেয়ার করে আমরা 1 কেজি ভর মাপি, মানে ভরের ইউনিট 1 কেজি, এইভাবেই আমরা ডিফাইন করলাম। যেমন এখানে আমরা একটা এক্সাম্পল দেখি, বাজারে
একজন বিক্রেতা কি করছে, সে ভর মাপছে। হুম, এই যে কিসের ভর মাপছে, এই যে শশা, তাই না, শশা বিক্রি করছে, শশার ভর মাপছে সে। তা এখন আমরা কিন্তু বলছি ভর মাপছে, খেয়াল করতে হবে, আমরা কি বলেছি, ভর মাপছে। আহ, সাধারণভাবে কি বলি, ওজন মাপছে, তাই না? তাহলে এটা আমরা পরে দেখবো, ভর আর ওজনের মধ্যে একটা ডিফারেন্স আছে, পার্থক্য আছে। তা আপাতত আমরা এটা নিয়ে আলাপ করতে চাচ্ছি না, আমরা ভর বলবো, ভর মাপছি, ঠিক আছে, এটাকে ওজন মাপছি আর বলবো না কখনো, হ্যাঁ? সাধারণভাবে মানুষজন যেটা বলে, সাধারণ কথা, এটা ফিজিক্সের কথা না। ফিজিক্সের ভাষায় এটা হচ্ছে আমরা ভর মাপছি, এর মধ্যে কত ভর আছে, কত প্রোটন নিউট্রন আছে, রাইট, পৃথিবী কত ফোর্সেট আছে, সেইগুলো আমরা মাপছি কিন্তু, ওকে। তো এখানে কি ঘটনাটা দেখো, সে এখানে হয়তো এটা প্রবাবলি এটা 1 কেজি, তাই না, 1 কেজি, 1 কেজি বাটখারা। সো দেখো এখন এদিকে এটা বাঁকা হয়ে আছে, কাত হয়ে আছে, মানে ভূমির সাথে, পৃথিবীর সাথে প্যারালাল নাই, সমান্তরাল নাই। তো সে কি করছে দেখো, মানে এখানে শশা কম হয়ে গেছে। হুম, তাহলে শশার অ্যামাউন্ট অফ ম্যাটার বা পরমাণু সংখ্যা বা প্রোটন নিউটনের সংখ্যা কম হয়ে গেছে, তাহলে সে দেখো আরো একটা শশা দিচ্ছে। হয়তো আরেকটা শশা দেওয়ার পরে বা আরো দুইটা দেওয়ার পরে এটা কি হবে, আরেকটু নিচে নামবে, তাই না, আরেকটু নিচে নামবে। যেমন এই যে এইখানে পৃথিবী টানছে, ওকে, একটা ফোর্স দিয়ে। সো এই শশাগুলাকেও টানছে, তাই না, একটা ফোর্স দিয়ে। সরি, এইটা একটু ছোট হবে কারণ এটা ওদিকে উঠে আছে, এটা ছোট হবে। তোমাদের বলেছি ফোর্সের সাইজ কিন্তু তার ফোর্সের পরিমাণের মতো করে দিতে হয়। হুম, সো এই শশাগুলা একটু কম হয়ে গেছে, তাই না, ফোর্সটা। তো সেই জন্য কি করছে, শশা দিচ্ছে আরো। এবং আমরা যদি এই ছবিতে, পাশের ছবিতে আসি, পাশের ছবিতে কি দেখছি, যে শশা একটা বা দুইটা দেওয়ার পরে কি হয়েছে, এইটা এখন দেখা একদম হরাইজন্টাল, পৃথিবীর সাথে সমান্তরাল হয়ে গেছে। দ্যাট মিনস এইখানে এখন 1 কেজি শশাই আছে, এই যে 1 কেজি বাটখারা, সো 1 কেজি শশা, অর্থাৎ এই বাটখারার ভিতরে লোহার যতগুলা পরমাণুর ভিতরে যতগুলো প্রোটন নিউট্রন আছে তার সংখ্যা, আর এখানে শশাগুলার, সবগুলা শশার ভিতরে পরমাণুর ভিতরে প্রোটন এবং নিউট্রনের সংখ্যা সেম হয়ে গেছে। এই জন্য পৃথিবী এই দুই সাইডকেই, হ্যাঁ, পাল্লা, দাড়ি পাল্লা বা গ্রুপ এন্ড ব্যালেন্সের দুই সাইডকেই, দুই পাল্লাকেই সমান ফোর্সে, সমান মহাকর্ষ বল দিয়ে টানছে বলেই এটা সমান হয়ে গিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা তো আরো বিভিন্ন রকম ওয়েট মেশিন দেখি বা পাল্লা দেখি, তাই না, ওরকম টু পেন ব্যালেন্স বা দুই দুই পাল্লার দাড়ি পাল্লা বাজারে খুব কম দেখা যায় এখন, কাঁচা বাজারে। কিন্তু বাজারে গেলে সাধারণত আমরা এগুলা দেখি, রাইট, এই টাইপের। যেমন এইটা, হ্যাঁ, এইটাতে কি কিভাবে কাজ করে এটা, যে এখানে দেখো 1 কেজি, 2 কেজি, 3 কেজি, যে স্কেলে দেখা যায়। আমরা এখানে যদি কিছু রাখি, ঠিক আছে, এই যে আলুটা, এই আলু নিয়ে যদি এখানে রাখি, সে হয়তো এখানে 1 কেজি দেখাতে পারে, যদি 1 কেজি হয়। যদি 2 কেজি হয়, 2 কেজি দেখাবে, 1.5 কেজি হলে এখানে দেখাবে, রাইট। সো যত এখানে আমি রাখবো সেই অনুযায়ী এটা দেখাতে থাকে। এখন কথা হচ্ছে এখানে 1 কেজি, এটা ঠিক করলো কে, এই যে এখান থেকে এতটুকু যে 1 কেজি, সেটা কিভাবে করবো, সেটাও সহজ। সেটা কিভাবে করেছে আমরা দেখি, মানে ওই যে আমরা তো স্ট্যান্ডার্ড ঠিক করে ফেলেছি অলরেডি, যে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, রাইট। তো সেটার সাথে আবার যে জামান কোম্পানির অনুমতি আছে 1 কেজি বানানোর, এরকম সে বানিয়েছে। সো এই জামান কোম্পানির 1 কেজি এখানে রাখি, ঠিক আছে, বা আমি ইন্টারন্যাশনালটাও রাখতে পারতাম। তো 1 কেজি রাখলে, এখানে রাখলে কি হবে, এই কাঁটাটা, ঠিক আছে, এই কাঁটাটা কি হবে, এই একটু এইখানে মুভ করবে, 1 কেজিতে মুভ করবে, তাই না, 1 কেজিতে মুভ করবে, এই যে এখানে 1 কেজিতে মুভ করবে, এটা এখানে রাখলে। সো আমি যদি আরেকটা বাটখারা নিয়ে রাখি, তো আরো 1 কেজি, তাহলে 2 কেজি না, 2 কেজি হলে কি হবে, কাঁটাটা এইখানে চলে আসবে, এই জায়গায় দেখাবে, এইখানে থাকবে কাঁটাটা, তাই না, কি সুন্দর করে একই, এই যে এই কাঁটাটা এইখানে চলে আসবে, মিন্স এইভাবে দেখাবে, তাই না, কাঁটাটা, ঠিক আছে। সো আমি যদি এই জায়গায় আরো একটা বাটখারা দেই, 3টা দেই, হ্যাঁ, তাহলে কি 3 কেজি দেখাবে, রাইট। 4টা দিলে 4 কেজি, এইভাবে। আটটা আটটা দিলে 8 কেজি, 10টা দিলে 10 কেজি দেখাবে, ঠিক আছে। সো এইভাবে এগুলাকে বলে ক্যালিব্রেট করা। হুম, ওই যে আমি স্ট্যান্ডার্ড 1 কেজি যেটা আছে সেইটার সাথে ক্যালিব্রেট করলাম এই ওয়েট মেশিন গুলা, হ্যাঁ, ওই বাজারে এখন এগুলাই দেখা যায় সাধারণত। ঠিক এটাও একটা আছে, এটাও একটা আছে, ও আচ্ছা, এটা বলিনি এখানে। এটা রাখলে কি হয়, এটা রাখলে এখানে একটা চাপ দেয়, ঠিক আছে, ও একটা চাপ দেয়, মিন্স ওই যে পৃথিবীতে টানে,
পৃথিবী তো এটাকে টানছে, তাই না? পৃথিবী এটাকে টানছে, টানলে এখানে একটা চাপ লাগে। সো এই মেশিনের উপর একটা চাপ লাগে। সো মেশিনের পিছনে ভিতরে কি আছে? একটা স্প্রিং এর মতো আছে। ওই স্প্রিংটা এরকম ধরো আছে, ওটাতে একটা চাপ লাগে। চাপ লাগলে এই কাঁটাটা ঘুরে। এইভাবে করে এটা ডিজাইন করা আর কি। ঠিক আছে? তাহলে কি এই স্ট্যান্ডার্ড 1 কেজি দিয়ে আমি এরকম মেশিনকে ক্যালিব্রেট করলাম, 1 কেজি 2 কেজি যে মানে দাগাঙ্কিত করলাম, স্কেল দিলাম, তাই না? এটাকে বলে ক্যালিব্রেট করা। ঠিক একইভাবে এই যে এইটাও কিন্তু ভিতরে একটা স্প্রিং আছে। আমি যখন এটাকে এখানে সামহাও ঝুলানোর ব্যবস্থা করবো, এই যে এখানে ঝুলানোর ব্যবস্থা করবো, অনেক আছে এরকম স্ট্যান্ডার্ড বাটখারা আছে যেগুলোতে একটা হুক থাকে, হুক দিয়ে এখানে আটকানো থাকে। ঠিক আছে? এই যে এখানে সামহাও আটকা দেওয়া যায়, আটকে দেয় তাহলে 1 কেজি। সো কাঁটাটা তখন এখানে উঠবে। এই যে দুইটা লাগাবো, রাইট? আমি যদি দুইটা ঝুলাই একসাথে, এখানে আরেকটা ঝুলিয়ে দিলাম, তখন কি কাঁটাটা এই 2 কেজি দেখাবে, এদিকে চলে আসবে। এবার এটাও ক্যালিব্রেট করা যাবে। ওকে। সো আমরা এটা এই জায়গাটাকে বোঝাচ্ছি কি পৃথিবী, পৃথিবীর উপরে রাখা। বুঝলে? আর এইটাকে একটা পৃথিবীর একটা স্ট্যান্ড, এই স্ট্যান্ডে ঝুলিয়ে রেখেছি আমরা। ওকে। তাহলে আমরা দেখলাম কিভাবে বিভিন্ন রকম মানে ওয়েট মেশিন বলি, আসলে তো ম্যাস মেশিন হওয়া উচিত এগুলি, তাই না? আমরা ভর মাপি, ভর মাপার যন্ত্র, ওজন মাপার যন্ত্র না, কিন্তু সাধারণ মানুষ ওজন মাপা করে, আমরা কিন্তু বলবো না। ওকে। ফিজিক্স স্টুডেন্ট আমরা বলবো না। এবং এই দেখো, এখানে দেখো আপেল বা কি কোন একটা ফল মাপছে, আপেলই হবে, রাইট? এই যে এখানে ক্যালিব্রেট করা আছে, তাই না? তোমার এই স্ট্যান্ডার্ড বাটখারা দিয়ে এটা ক্যালিব্রেট করা। সো তুমি এখন এখানে ইচ্ছা মতো 1 কেজি 2 কেজি 10 কেজি যা ইচ্ছাতে মাপতে হবে, 10 কেজি পর্যন্ত। এটা মেশিনের উপর ডিপেন্ড করবে তোমার। এই যে দেখো এখানে ওই যে এটাকে ক্যালিব্রেট করা আছে না, এই যে এটাকে ক্যালিব্রেট করা আছে, এটা দিয়ে এই যে আমি আলু মাপছি। ওকে। তো এখানে 1 দেখাচ্ছে মানে এখানে 1 কেজি আলু আছে, এই আলুটা। তারপরে যে এরকম আমরা যে আমাদের নিজেদের কি বলি, ওজন মাপি বলবো না, আমরা আমাদের নিজের ভর মাপি। যেমন তুমি কোথাও তোমার এরকম তোমার বাসায় যদি এটা থাকে, হুম, এরকম ওয়েট মেশিন বলে এগুলাকে, আসলে ম্যাস মাপার মেশিন এগুলো। ওকে। সো তুমি এখানে দাঁড়ানোর পরে তোমার পা দিয়ে দাঁড়ালে দাঁড়ালে এখানে যদি দেখায় 40 কেজি, ঠিক আছে? তারপর তোমার ভর হচ্ছে 40 কেজি, এখানে তুমি দাঁড়িয়েছিলে, তাই না? 40 কেজি। তো এখানে 1 2 3 40 পর্যন্ত 50 100 কেজি মধ্যে ক্যালিব্রেট করা আছে। কিভাবে করা আছে? ওই একই, একই, রাইট? একই সিস্টেমে ক্যালিব্রেট করা। সেটা কি? ওই যে এই স্ট্যান্ডার্ড, ঠিক আছে, এটা নিয়ে এটার উপর রাখলাম। তাহলে এখানে কাঁটাটা 1 ঘর সরবে, যেখানে 1 কেজি লিখবো আমরা। একটু সুন্দর করে দিই। ঠিক আছে? কাঁটা 1 ঘর সরবে এখানে, এটা রাখলে, রাইট? আমি যখন দুইটা রাখবো, তখন কি হবে? এটা আরেকটা রাখলাম। ওকে। তখন ওই কাঁটা 2 কেজিতে যাবে, তাই না? 2 কেজিতে যাবে। এই যে 2 কেজিতে যাবে, 3। সো এইভাবে ক্যালিব্রেট করা যাবে যে কোনো কি ভর মাপার মেশিনকে, যদিও ইংরেজিতে এগুলাকে ওয়েট মেশিন বলে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি বস্তুর ভর সম্পর্কে যা যা বেসিক ধারণা দরকার তা আমরা নিলাম। ঠিক আছে? তাহলে দুইটা ধারণা আমাদের পরিষ্কার করলাম, একটা হচ্ছে বস্তু এবং বস্তু কণা কি সেটা সম্পর্কে জানলাম। তারপরে আমরা বস্তুর ভর, একটা রাশি বা কোয়ান্টিটি, সেই ভর কি সে কনসেপ্টটা নিলাম। এবং সেই ভর আমরা পরিমাপ করি বা মেজার করি কিভাবে, 1 কেজি ভর কোনটা, কিভাবে আসলো, এই সম্পর্কে জানলাম। ঠিক আছে?